আজকে একটা নতুন বিষয় নিয়ে আলাপ করবো। এর সাথে ইন্ডিয়া আউট কর্মসূচির যোগসূত্র আছে। আগে কয়টা ইন্ডিয়ান প্রোডাক্টের কথা কয়ে নি না। আপনাদের কারো এয়ারটেলের সিম আছে থাকলে বদলাই ফেলেন। আপনার ফোন লিস্টে যাদের এয়ারটেলের নাম্বার আছে তাদের বলবেন SMS কইরা, ভালো কইরা বলবেন যে ভাই ফোনটা বদলাই ফেলেন। এতগুলো ভালো ভালো কোম্পানি থাকতে এয়ারটেলের সিম কেন ইউজ করতে হবে? 2 সপ্তাহ পরে সেই নাম্বার গুলো ব্লক করে দিবেন, যেন এয়ারটেলের গ্রাহকেরা অন্য কোনো সার্ভিস প্রোভাইডারের নাম্বারে ফোন দিতে না পারে। আপনি তো আগেই কয়ে দিচ্ছেন এয়ারটেল কোম্পানি রবি কিনে নিচ্ছে, তার মানে রবিতেও ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট আছে। আগে আমরা এয়ারটেল সিম পাল্টাবো, তারপরে রবি কিছুটা দুর্বল হবে, তারপরে রবিরে লাগাবো ফাইনাল আঘাত। আরেকটা কোম্পানি হচ্ছে ইমানি, ইন্ডিয়ান কোম্পানি, জাইকা বসছে। দেখেন কতগুলো প্রোডাক্ট, এদিকে সাহেব একটার পর একটা করে প্রোডাক্ট দেখান আর বয়কটের সিল মেরে দেন থপাস কইরা। একটা করে দেখাবেন আর থপাস কইরা বয়কটের সিল মেরে দিবেন। কেউ কেউ মনে করতে পারেন যে এইটা ইন্ডিয়ার জনগণের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই, না, এটা একেবারেই না। কিন্তু পুরো বিষয়টা বোঝার আগে আমাদের একটা গভীর এবং জটিল প্রশ্ন খোলাসা করতে হবে। কেন বাংলাদেশকে দিল্লি ধ্বংস করতে চায়? হ্যাঁ, ধ্বংস করতে চায়, এটা ঠিক। তারা বাংলাদেশকে পদানত রাখতে চায় নিরাপত্তা ইস্যুতে, তারা 7 সিস্টার্স যাওয়ার জন্য তারা ট্রানজিট চায়, এটা সত্য। কিন্তু ইন্ডিয়ার নিরাপত্তা বলতে আসলে কি শুধু এটুকুই, নাকি আরো বেশি কিছু আছে? এমন গোপন কোন কারণ যার জন্য বাংলাদেশকে একেবারে ধ্বংস করে দিতে হবে? হাসিনার এই শাসনে বাংলাদেশ কোন খাদের কিনারায় দাঁড়াইছে এটা জানেন তো, তাই না? আপনি প্রত্যেকদিন নিজের জীবন দিয়া বুঝতেছেন। মাছের কাঁটা কিনে খাইতেছে মানুষ, দেখেন পুরা মাছ কিনতে পারেন না, কাঁটা, মাছের কাঁটা। বাজারে মাছের কাঁটা সাজিয়ে রাখা হয়েছে পাত্রে, রান্না করে খাওয়ার জন্য কিনছে সাধারণ মানুষ। অবশিষ্ট কাঁটাগুলো খাবে, যেগুলো বিড়ালের খাবার, ঠিক সেই খাবার গুলো মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবাই কিনে নিয়ে যাচ্ছে এসব মাছের কাঁটা। কেউ কেউ আবার অপেক্ষাও করেন বিক্রেতার জন্য। মধ্যবিত্ত লোক খাইতেছে নিয়ে ভালো ভালো পোশাক কিনতে আসলে ওনার তো অবস্থা পূর্ণ বলতে পারতেছে না যে মাংস দিল্লি মাংস আমি যা পাইতে তাই দিতেছি। মাছ বাজারে প্রতি পিস কাটার সাথে লেজ আর মাথা সহ বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। কেউ নিচ্ছে ডাল দিয়ে রান্না করে খেতে, কেউ বা নিচ্ছে শাক দিয়ে রান্না করবেন বলে। গরিব মানুষ 20 টাকা নেয়, 2টা 40 টাকা নেয়, শাক পাতা ভালো বাচ্চা নিয়ে খায়। একটা মাছ 250-300 টাকা হয় না, একটা কাটা মাছ মনে করেন জোড়া 50 টাকা পাইলো, 40 টাকা পাইলো, নিয়ে গেল 60 টাকা দিয়ে খাই। দেখেন ভাঙা ডিম আর মুরগির পা কিনে খাচ্ছে মধ্যবিত্ত চাকরিজীবী। ফাটা ডিম দাম কম পাবো, এই জন্য এগুলা দিয়ে 2টা পেঁয়াজ দিয়ে ভুনা করে খাবো, এটাই দেশের উন্নয়ন। আমি সে চাহিদা পূরণ করব মাংসের বদলে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই চাকরিজীবীর অবস্থা এতটাই নাজুক যে এখন খাওয়ার জন্য কম দামে ভাঙা ডিম আর পায়ের অবশিষ্ট কিনে মুরগির স্বাদ নেন। আমাদের মানে প্রধানমন্ত্রী বলতে দেশ আগাই গেছে না, দেশ কিন্তু অভাবের ভিতরে আছে। এটি হইলো গরিব মানুষের খাওয়া, অল্পদের ভিতরে এটাই আমি বেস্ট মনে করছি। এগুলা খাচ্ছি, এখন সবকিছুর দাম বাড়তি, এগুলাই খাই, আর কি করবো। একটা মুরগি কেনার সাধ্য নেই যাদের, তাদের খোঁজ এখন গিলা কলিজা। অল্প টাকায় মুরগির স্বাদ নিতে তারা ভিড়েন এখানে। ভাই আমিও দরিদ্র পরিবারের বাইরে উঠছি, মুক্তিযুদ্ধের পরে দুর্ভিক্ষ আর চরম দারিদ্র দেখছি, কিন্তু এই অবস্থা কখনো দেখি নাই। মুরব্বীদের জিজ্ঞেস করে দেখবেন কখনো এইভাবে ভাঙা ডিম আর মুরগির পা কিনা আর মাছের কাটা কিনা বাঙালি খাইছে কিনা, বাংলাদেশের মানুষ খাইছে কিনা। দেশের অর্থনীতির কথা বাদ দেন, এটা জ্ঞানীদের আলো। কিন্তু আপনার জীবন, আপনার সংসার চালানোর ক্ষমতা, আপনার জীবনের শান্তি সুখ নষ্ট হয়ে গেছে কিনা সেটা আসেন দেখি। বাংলাদেশকে কেন ইন্ডিয়া ধ্বংস করতে চায়? Seperti itu, saya berbangga dengan kejahatan perniagaan tempatan menangkal jauh. হাঙ্গেরে ইন্ডিয়ান দাদারা, বিশেষ করে কলকাতার দাদারা, এটা অবশ্যই দেখবেন। অনুরোধ থাকলো বাংলাদেশের হিন্দুরাও দেখবেন। আশা করি ভিডিও দেখার পরে মনে হবে না যে প্রতারিত হয়েছেন। কিছু জিনিস জানবেন যেটা নিয়ে আপনাদের চিন্তা করা উচিত, দরকার। সে বিষয়গুলোই আলাপ করবো এই ভিডিও। আসেন শুরু করা যাক। আচ্ছা বলেন তো, পশ্চিমবঙ্গে মাথা পিছু আয় কত? পশ্চিমবঙ্গের দাদারা বলেন আপনাদের মাথা পিছু আয় কত? এটি দেশে পাশে একটা করে লিখে দিবেন, আমি একটা একটা করে কইতেছি। পশ্চিমবঙ্গের মাথা পিছু আয় বছরে $1,498। ত্রিপুরার কত? $1,690। নাগাল্যান্ড কত? $1,708। মিজোরাম কত?
$2,266 ডলার। মেঘালয় কত? $1,088 ডলার। মণিপুর কত? $1,012 ডলার। আসাম কত? $1,085 ডলার। বিহার কত? $523 ডলার। ঠিকই শুনতেছেন, $523 ডলার। এবার বলেন তো, এই যে যেগুলো রাজ্যের কথা বললাম ভারতে, এগুলো সবার কমন বৈশিষ্ট্য কি? কি সাধারণ বৈশিষ্ট্য কি? সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এরা সবাই বাংলাদেশের প্রতিবেশী ভারতের রাজ্য, তাই না? এডিটর সাহেব, এবার ম্যাপে দেখায় দেন কিভাবে এরা বাংলাদেশের প্রতিবেশী ভারতের রাজ্য। দেখেছেন তো? এবার বলেন বাংলাদেশের মাথাপিছু আয় কত? বাংলাদেশের মাথাপিছু আয় $2,688 ডলার। এবার আসেন দেখি বাংলাদেশের যে মাথাপিছু আয়, রাজ্যগুলার মাথাপিছু আয়ের কত গুণ বড়, এটাও পাশে এখন লিখে দিয়ে এডিটর সাহেব। পশ্চিমবঙ্গের চাইতে আমাদের আয় মাথাপিছু বাৎসরিক আয় 80% বেশি, ত্রিপুরার চাইতে 60% বেশি, নাগাল্যান্ডের চাইতে 57% বেশি, মিজোরামের চাইতে 19% বেশি, মেঘালয়ের চাইতে 147% বেশি, মণিপুরের চাইতে 166% বেশি, আসামের চাইতে 148% বেশি, বিহারের চাইতে 414% বেশি। তার মানে বাংলাদেশের মানুষের গড় আয় বাংলাদেশের প্রতিবেশী ভারতীয় রাজ্যগুলোর তুলনায় 19 থেকে 414% বেশি। জানতেন এটা? হ্যাঁ, জানতেন না তাই না? ওই অমিত শাহ, হ্যাঁ, তুমি তো আঙ্গরে তুই পোকা বলো যে আঙ্গরের দেশের মানুষ নাকি আসামে গিয়ে ভরে দিচ্ছে সব। বাংলাদেশের মানুষের আয়, গড় আয় আসামের 148% বেশি, তো আসামে কি চাইতে যাবে বাংলাদেশের লোকজন? এটা তো একটা সাধারণ জ্ঞানের কথা রে ভাই। আমরা কেন দরিদ্র ভারতের রাজ্যগুলিতে মাইগ্রেট করবো? কোন বাস্তব কারণ আছে? কারণ নাই তো। আপনারা যদি আফ্রিকার সবচেয়ে দরিদ্র 10টা দেশ দেখেন, আফ্রিকাতে সবচেয়ে দরিদ্র দেশগুলো আছে তাই না, তাহলে দেখবেন বিহারের মাথাপিছু আয় বুরুন্ডির চাইতেও কম। এমনকি মিজোরাম ছাড়া বাংলাদেশের সন্নিহিত ভারতের যে রাজ্যগুলো, তার মাথাপিছু আয় 10ম সবচেয়ে দরিদ্র আফ্রিকান দেশ মাদাগাস্কারের চাইতেও কম। তার মানে সাব সাহারান অঞ্চল, যেটা পৃথিবীর সবচেয়ে দরিদ্র অঞ্চল, তাদের সমান বা তার চাইতে কম আয় এই রাজ্যগুলো, এই অঞ্চলের মানুষগুলা। এটার মানেটা কি? এটা মানেটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা উজ্জ্বল ভূখণ্ড আশেপাশের দরিদ্র ভারতীয় রাজ্যগুলোর মধ্যে। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আছে, আমাদের তারুণ্যে আমরা খুব পড়তাম, কেউ কথা রাখেনি। সেখানে লাইন আছে, ভিখিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। ভারতে এই দরিদ্র রাজ্যগুলোর বাসিন্দা, আপনারা কিছু মনে করবেন না, আপনাদের ছোট করার জন্য বলতেছি না, বাস্তবতা তুলে ধরার জন্য বলতেছি। যা বললাম সব তথ্য, সত্য তথ্য, আপনাদের মনে দাগা দেওয়ার জন্য বলতেছি। বাংলাদেশ ভারতের সন্নিহিত তুলনামূলক রাজ্যগুলোর জন্য চৌধুরী বাড়ি, আর ভারতের রাজ্যগুলো অবাক বিস্ময়ে দেখে আমাদের ভিতরের রাস উৎসব। কিন্তু তাদের মনে প্রশ্ন জাগে না যে আরে বাংলাদেশ কি এমন জাদু মন্ত্র পাইলো যে এইভাবে আমাদের ছাড়াই চলে গেল সম্পদে, ঐশ্বর্যে, সমৃদ্ধিতে। বাংলাদেশ তো কলকাতার চাইতে শিক্ষায় সম্পদে ছোট ছিল দেশভাগের আগে। কলকাতা কেন পিছা করলো? তাদের কাছে যারা আসলে এক সময় তাদের প্রজা ছিল, যাদের উপরে জমিদারি করছে তারা 200 বছর ধরে। এই প্রশ্নটা যদি আসতো তাহলে বুঝতো যে বাংলাদেশের সমৃদ্ধির পিছনে, উন্নতির পিছনে একটাই কারণ, তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি করতে পারে। এই প্রশ্ন যেন না আসে, তাই ইন্ডিয়া 2টা কাজ করছে। কি সেই কাজ? প্রথমে বাংলাদেশ যা ভারতের এই রাজ্যগুলোর মানুষের ভাগ্য পরিবর্তনের মডেল হইতে পারে, তাদের কাছে বাংলাদেশকে শত্রু হিসেবে উপস্থাপন করছে। আর 2 নম্বর হচ্ছে বাংলাদেশকে টেনে নামায় ওই রাজ্যগুলো সমান করে দেওয়ার চেষ্টা করছে, যেন কখনো ওই রাজ্যগুলা ভারতীয় নাগরিকদের মনে এই মনে না হয় বাংলাদেশ স্বাধীন হইয়া এই অবিশ্বাস্য সমৃদ্ধি অর্জিত হয়েছে। তাই স্বাধীনতাই এই সমৃদ্ধির চাবিকাঠি, এইটা যেন তাদের মনে না। এখন বলতে পারেন কেউ কেউ, যারা এইটাই তো হাসিনা বলে যে সে উন্নয়ন করেছে, দেখিছে এখন তো শিকার গেলেন। আমি এটা নিয়ে অনেক আগে একটা এপিসোড করেছিলাম, ডিম পাড়ে হাসে খায় বাংলাদেশে। মানে এই সমৃদ্ধির ডিম পাড়িছিল অন্য কেউ অনেক আগে। এটা আসলে মূলত পাড়া হয়েছিল জিয়াউর রহমান। আর এখন বাগদাস হাসিনা সেটা খাইয়া আপনাকে কাটা খাওয়াইতেছে, ভাঙা ডিম খাওয়াইতেছে, মুরগির ঠ্যাং খাওয়াইতেছে। যাই হোক, আমি যেহেতু হাসিনাকে দেখতে পারি না,
তাই আমার মূল্যায়ন শোনার দরকার নেই। এই বাংলাদেশের সমৃদ্ধি নিয়ে আমরা একজন ইন্ডিয়ান এক্সপার্টের বই থেকে দেখবো কেন বাংলাদেশের এই সমৃদ্ধি। ওনার নাম প্রফেসর অশোক মোদী। সে মোদী, তবে ভালো মোদী, একাডেমিশিয়ান, একজন খুবই নামকরা অর্থনীতিবিদ। সে এক পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটি, টপ ইউনিভার্সিটি বলতে পারেন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অর্থনীতির প্রফেসর। উনি একটা বই লিখেছেন, ইংরেজিতে লিখেছেন। হ্যাঁ, ইংরেজি যেহেতু লিখেছেন সেহেতু ঠিকই লিখেছেন, তাই না? তো এই ইংরেজিতে করছে যখন ঠিকই করছে। এটা নিয়ে একটা গল্প আছে, পরে কমুনি, হাঙ্গেরি মেডিকেল কলেজের গল্প। যাই হোক, বইটার নাম হইতেছে ইন্ডিয়া ইজ ব্রোকেন। হাসিনা যেমন ব্রোকেন ডিম খাওয়ায়, সেরকম ইন্ডিয়া ব্রোকেন। তো উনি বলতেছেন যে বাংলাদেশের সমৃদ্ধির জন্য মূল কারিগর হইতেছে এনজিও এবং সরকারের পার্টনারশিপ। এবং এই পার্টনারশিপের ফলে ব্যাপক সংখ্যক নারী ঘর থেকে বাইর হইয়া প্রত্যক্ষ উৎপাদনে যুক্ত হয়েছে, গার্মেন্টসে জয়েন করেছে, অন্য কর্মসংস্থানে জয়েন করেছে, ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে ঢুকেছে। আরেকটা জিনিস যেটা কেউই আলোচনায় আনে না, তা হইতেছে এই যে এনজিও গুলোর যখন সমৃদ্ধি শুরু হয়, যখন এনজিও রমরমা দশা, তখন তারা পাইছিল একদল টকবগে তরুণ বাম নেতা কর্মী। তারা তখন বিশ্বব্যাপী সমাজতন্ত্রের পতনে দিশাহারা। তারা ভাবতেছিল তাদের জীবন ব্যর্থ হয়ে গেছে। এই ভাবনা থেকে তারা এই এনজিওর কাজে সমস্ত আবেগ ভালোবাসা নিয়ে ঝাঁপায় পড়ছিল, আঁকড়ায় ধরছিল এনজিও কাজে। এটা এনজিও গুলো সফল হওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদিও উনি তার বইয়ে দেখায়েন নাই, এটা আমার ব্যাখ্যা আর কি। আমি নিজেও গ্রামীণ ব্যাংকে কাজ করতে গেছি, আমার নিজের জীবনের অভিজ্ঞতাই দেখে। তো এর কারণে শুধু যে গ্রামীণ নারীরা উৎপাদনে যুক্ত হয়েছে তাই না, তারা শিক্ষাও পাইছে। এই যদি পার্টনারশিপটা না হইতো এনজিও এবং সরকারের, তাইলে নারীরা বাইরে হয়ে আসে গার্মেন্টসে জয়েন করতো না, আর গার্মেন্টসের এই রমরমা হতো না। সরকারের এনজিওর পার্টনারশিপটা এই সমৃদ্ধির পিছনে মূল কারণ, এই সমৃদ্ধির ইঞ্জিন উনি বলছেন। এটি শুরু হয়েছিল বলতে পারেন যখন আবেদ খান ব্র্যাক শুরু করছিলেন, জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য শুরু করছেন ছোট কইরা, কিন্তু এটা ছড়ায় পড়ে ব্যাপকভাবে জিয়ার, আর ব্যাপকতা পায় খালেদা জিয়ার। এই এনজিও গুলার দাপট, এই যে বিএনপির যে লাস্ট টার্ম, এমনকি 1/11 এর সময় ছিল, এই এনজিও গুলোকে রাজনৈতিক ক্ষমতা দখলের হাতিয়ার বানায় আওয়ামী। আর 2005 সাল থেকে এই সেক্টরে ধস নামতে শুরু। একটা জিনিস বোধহয় জানেন না কিভাবে আওয়ামী লীগ এটাকে হাতিয়ার বানিয়েছিল ক্ষমতা দখলে। আজকে তরুণরা, যুবকেরা হয়তো জানেন না, 2004 সালের 30 এপ্রিল বিএনপি সরকার পতন হবে বলে ভবিষ্যৎবাণী করছিল, ঘোষণা দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগের তরফ থেকে আব্দুল জলিল, তখন সে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের। তারা প্ল্যান করেছিল ঢাকা শহরে 5 লাখ মানুষ আইনে অবরোধ করবে। 5 লাখ লোক আনার দায়িত্ব ছিল প্রশিকার কাজী ফারুককে। আর কেবা কেবা টাকা দিছিল, প্রচুর টাকা পেয়েছিল, বিএনপির কিছু এমপি রে কিনে নিল। আওয়ামী লীগের এমপি ছিল 62 জন এমপি ছিল, আর বিএনপি ছিল 193 জন এমপি, সংরক্ষিত আসন বাদ দিয়া। তো মোটামুটি 90 জন বিএনপি এমপি রে কিনে নিতে পারলে ভার্চুয়ালি পতন হয়ে যায় বিএনপি। যাই হোক, অতটুকু বিএনপি এমপি পারে নাই কিনতে। তাই আমরা না, আওয়ামী লীগের দিন তারিখ দিয়ে সরকার ফেলায় দেওয়ার ঘোষণা দেয়, এই ঐতিহ্য আওয়ামী লীগের। আর এই যে যেটাকে বলছেন উনি ইঞ্জিন, সমৃদ্ধির ইঞ্জিন, এনজিও এবং সরকারের পার্টনারশিপ, সেটাই সমৃদ্ধির ইঞ্জিন। এটা সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হইতেছে প্রফেসর। আওয়ামী লীগ এনজিও সরকার পার্টনারশিপ ভেঙে দিছে, এনজিও গুলোকে ভেঙে দিছে, শিক্ষা ধ্বংস করেছে। এই শিক্ষা ধ্বংস করে ইন্ডিয়ান এক্সিকিউটিভ আইনা গার্মেন্টস চালা, ইন্ডাস্ট্রি ধ্বংস করেছে। এই ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের আন্দোলনে দেখি সব ইন্ডিয়ান প্রোডাক্টের ফয়লা। দেশি প্রোডাক্টের নাম কইয়া দিতে হয় যে এটা দেশি প্রোডাক্ট। কি পরিমাণে আমাদের জীবনে ইন্ডিয়ান প্রোডাক্ট ঢুকে গেছে, আমরা আসলে ইন্ডিয়ান বাজার হয়ে গেছি, আমরা ভোক্তা হয়ে গেছি, আমরা শুধু ওদের প্রোডাক্ট কিনে আমরা কিছু বানাই। এই জন্যই হাসিনা ইন্ডিয়া ক্ষমতা বসাইছে, ক্ষমতায় রাখতে চায়। তারা বলে যে হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের ভালো। ভালোটা কি? তাদের ভালোটা কি? তাদের যেটা ভালো সেটা আমাদের সর্বনাশ। এটা একটা গ্র্যান্ড ডিজাইন, এটা একটা বিশাল ডিজাইন। এই সমৃদ্ধির যে ইঞ্জিন, সরকার এনজিও পার্টনারশিপ, এইটার একেবারে ধ্বংস করে। এই ডিজাইনের অংশ হচ্ছে আমাদের শিক্ষারে ধ্বংস করে দেওয়া। কিভাবে ধ্বংস করতেছে দেখতেছেন তো? আমার তো এক্সাম্পল দেওয়ার দরকার নাই, তাই না? আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস করে দেওয়া, তাদের প্রোডাক্ট দিয়া মার্কেট ভরায় দেওয়া। যদি এই শয়তানি পরিকল্পনা, শয়তানি ডিজাইন সফল হয়, তাহলে আমরা যা সমৃদ্ধি অর্জন করেছিলাম, এই ইঞ্জিন আমাদের যতটুকু টেনে নিয়ে আসছে, সব তো ধ্বংস হবেই। আমরা আস্তে আস্তে পিছনের দিকে যাইতে শুরু করবো। ভূতের পা নাকি পিছন দিকে থাকে, ওরা সামনে আগায় না, খালি পিছে যায়। এবং আমরা পিছাইতে পিছাইতে ওই আমাদের চারপাশের
ইন্ডিয়ান দরিদ্র রাজ্যগুলোর সমান হয়ে যায়। এটাই ইন্ডিয়া চায়, এটাই দিল্লি চায়। ভাই, দেশটা তো আমাদের, আমাদের কারো দিকে চাইয়া থাকার সময় নাই, কোনো দিকে চাইয়া থাকার সময় নাই যে কেউ এসে আমাদেরকে উদ্ধার করবে, কেউ আমাদেরকে এসে উদ্ধার করে দেবে না। আমাদের দেশকে নিজেদেরকে উদ্ধার করতে হবে। আমাদের এই যে গ্র্যান্ড ডিজাইন, এটারে ভেঙে দিতে হবে। এটা আমাদের নিজেদের লড়াই, এবং আমাদের লড়াই করতে হবে, পাল্টা আঘাত করতে হবে আমাদের যা কিছু আছে তাই দিয়া। এবং এই ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন, এইটা আমাদের লড়াই। আমাদের হাতে আছে আমাদের পারচেজ পাওয়ার, কেনার ক্ষমতা। এই কেনার ক্ষমতাটাকেই আমরা ব্যবহার করব ইন্ডিয়ান ভারতীয় পণ্যের বিরুদ্ধে। এটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। যদি আমরা 18 কোটি মানুষ এই পণ্য বয়কটের আন্দোলনে নামি, বাংলাদেশ হইতেছে ভারতের চতুর্থ বৃহত্তম রপ্তানি বাজার। এই বাজার যদি ধ্বংস হইয়া যায়, মনে রাখছেন ইন্ডিয়া মাজা ভেঙে পড়ে যাবে, মোদিও মাজা ভেঙে পড়ে যাবে। যদি আমরা সবাই এই লড়াইয়ে অংশ নিই, এই লড়াইটা শুরু করাটাই সব না, আমাদের সবাইকে অংশ নিতে হবে। সমস্ত বিভেদ ভুলে আমাদেরকে অংশ নিতে হবে। যদি সবাই অংশ নিতে পারি, তাহলে আমরা বিশাল বিজয় অর্জন করতে পারবো। আর যদি আমরা এটাতে পরাজিত হই, খোদা না করুক, তাইলে আমরা সবকিছু হারাবো, আমাদের দেশটাকেও। আমি জানি এটা ডাক আমি দিছি, কিন্তু এই লড়াই আমার না, এটা বাংলাদেশের সবার লড়াই। আমি বলছি এটা নেতৃত্ব গ্রহণ করুক বাংলাদেশের নারীরা। আমি জানি আমার এই অ্যাক্টিভিজমের সময় অনেকের সাথে আমি দুর্ব্যবহার করছি, অনেককে কটু কথা বলছি, অনেকের সাথে অসঙ্গত আচরণ করছি। আমি এটার দায় আমি নিজের উপরে নেই। আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিন। এই ক্ষমার বিনিময়ে আপনারা এই লড়াইয়ে অংশ নেন। এটা আপনাদের লড়াই, এটা আমাদের সবার লড়াই। আমি আমার অংশটুকু পালন করি। দেশে এবং বিদেশে সমস্ত অ্যাক্টিভিস্টকে তাদের সমস্ত বিভেদ ভুলা এই লড়াইয়ে সামিল হওয়ার অনুরোধ জানাই, আহ্বান জানাই। এই লড়াই শুধু আমাদের অস্তিত্বের লড়াই না, এটা আমাদের মর্যাদারও লড়াই। আমি জানি যে আমাদের চিন্তা মত এটার মধ্যে তফাৎ আছে। আমরা ডেফিনেটলি আমাদের এই দ্বিমত নিয়ে আমরা কথা বলবো, আলাপ করব, সবাই একমত হইতে হবে, তার তো কোনো কথা নেই। কিন্তু দেশকে বাঁচাইতে হবে, আমাদের মর্যাদার জীবনকে রক্ষা করতে হবে, আমাদের মাতৃভূমিকে বাঁচাইতে হবে, এই প্রশ্নে কোনো দ্বিমত নাই। আজকে যখন আমরা অধিকার হারা হইয়া গত 15 বছর ধরে নাগরিক অধিকার হারা হইয়া আমাদের মাতৃভূমি ধ্বংসের কিনারে এসে দাঁড়াইছে, আসে আমরা সব ভুইলা আমাদের সবার হাত একসাথে কইরা বিজয়ের লক্ষ্যে আগায় যায়। আর ভারতের জনগণ, আপনারা মনে রাখবেন, আমাদের এই লড়াইয়ে বিজয় মানে ইন্ডিয়ার জনগণের পরাজয় না, ইন্ডিয়ার শাসকের পরাজয়, ইন্ডিয়ার শাসকের বাংলাদেশ নীতির পরাজয়, আমাদের ভাতৃপ্রতিম সন্নিহিত রাজ্যের জনগণেরও বিজয় এটা। আমরা চাই না আপনারা বিচ্ছিন্ন হইয়া যান আমাদের মতো। আমরা চাই আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগে, আপনারাও সমৃদ্ধ হন। আপনাদের তো আমরা প্রতিবেশী হিসেবে বদল করতে পারবো না, আমরা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী প্রতিবেশী হিসাবেই থাকবো। আপনাদের সাথেই থাকতে হবে আজীবন আমাদের। আমরা তো বোকা না যে আপনাদের সাথে চিরস্থায়ী শত্রুতার সম্পর্ক চাইবে। তাইলে আমাদের বন্ধুত্বের ভিত্তি হবে কি? বন্ধুত্বের ভিত্তি হবে গণতন্ত্র, আমাদের মূল্যবোধ হবে গণতন্ত্র, পারস্পরিক মর্যাদা। এই যে বয়কট আন্দোলনটা আপনাদের সাথে শত্রুতা না, ভারতের শাসকদের প্রতি আমাদের বার্তা। ফ্যাসিস্ট হাসিনাকে যতদিন ভারত তার কূটনৈতিক আর রাজনৈতিক সমর্থন দিয়ে যাবে, ততদিন যতদিন মনে করবে তাদের স্বার্থের জন্য হাসিনার ক্ষমতায় থাকা দরকার, ততদিন এই বয়কট চলবে। ভারতের শাসক আমাদের দুশ্মন। আমরা ভারতের জনগণকে আমরা বন্ধু ভাবতে চাই। আমরা ঘাস খেয়ে থাকবো, বা ভারতীয় পণ্য আমরা কিনবো। ভারতীয় পণ্যের গায়ে আমাদের নিহত গণতন্ত্রের রক্ত লেগে আছে, ওই পণ্যের গায়ে ফেলানির রক্ত লেগে আছে, ওই পণ্যের গায়ে আমাদের শুকায় যাওয়া নদীর আর্তনাদ মিশে আছে, ওই পণ্যে আমাদের শহীদের রক্ত মিশে আছে, আমাদের নিখোঁজ ভাইদের কান্না মিশে আছে। ওই পণ্য আপনি যতবার কিনবেন ততবার হাসিনা শক্তিশালী হবে, যতবার কিনবেন ততবার হিন্দুত্ববাদী মোদী শক্তিশালী হবে। ওই পণ্য অপবিত্র, ওই পণ্য হারাম, ওই পণ্য যে ছোবে সে জালেমের হাত শক্তিশালী করবে, তার উপরে খোদার লানত পড়বে।